বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে কাল। এতে টঙ্গীর তুরাগমুখী হয়েছেন লাখো মুসল্লি। লাখো মুসল্লির পদচারণায় মুখর হয়ে উঠেছে ইজতেমা ময়দান। ছোট ছোট দলে ভাগ হয়ে নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন তারা। 300 সিসি ক্যামেরা সহ তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। প্রতি বছরের মতো এবারও বয়ান থাকবে বাংলা, হিন্দি এবং উর্দু ভাষায়। মুসল্লিদের যাতায়াতে 5 জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি রয়েছে বিআরটিসি বাস। 4 দিন বিরতির পর আগামী 20 জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। ইজতেমার প্রভাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজটের, যার প্রভাব পড়েছে রাজধানীর বিভিন্ন সড়কে। ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থাপনা। যানজটে দীর্ঘ সময় আটকে থেকে হেঁটেই গন্তব্যে রওনা হয়েছেন অনেকেই। যতদূর চোখ যায় শুধুই যানবাহনের দীর্ঘ সারি। বৃহস্পতিবার রাজধানীতে সকাল সকালই জেঁকে বসে এমন দুর্বিষহ যানজট। ভোগান্তির শুরু ঢাকা ময়মনসিংহ সড়কে। বেলা গড়ানোর সাথে সাথে যানজট তীব্র হয়ে ছড়িয়ে পড়ে পুরো শহরে। ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থেকে অতিষ্ঠ হয়ে পড়েন অনেকে। বাধ্য হয়ে হেঁটেই রওনা দেন গন্তব্যে। আবার কেউ কেউ ধরেন বাড়ির ফিরতি পথ। আধা ঘন্টার রাস্তা মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগতেছে। ভয়াবহ জাম। 8টা বাজে বাড়িছি, এই বন্ধু আইছি, 11টা বাজে গেছে গা, রাস্তায় যাত্রী নাই। ট্রাফিক পুলিশ জানায়, এমনিতেই বৃহস্পতিবার রাজধানী ও আশপাশের সড়কে গাড়ির চাপ থাকে তুলনামূলক বেশি। সেই সাথে যুক্ত হয়েছে বিশ্ব ইজতেমায় যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের চাপ। 2 বছর বন্ধ থাকার পরে অনেক মুসল্লিরা আসাতে এবং অনেক রাস্তায় আমরা বন্ধ করে ডাইভারশন দেওয়া হয়েছে এবং ডাইভারশন দেওয়াতে হয়েছে কি মুসল্লিরা বিভিন্ন জায়গায় নেমে হেঁটে যাচ্ছে, রাস্তা পেরোচ্ছে। তো ওইটাতে একটু এক্সট্রা সময় লাগতেছে। অনেক মুসল্লিরা রাস্তায় আছে, গাড়ি স্লো চলতেছে। তো সব মিলেই আসলে এই যানজটটার সৃষ্টি হয়েছিল সকাল থেকে। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে শুক্রবারও গাড়ির চাপ থাকতে পারে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর যানজটের খবর জানাতে বাড্ডা, নিকুঞ্জ এবং মহাখালী থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। প্রথমেই চলে যাচ্ছি বাড্ডায়, সেখানে শামিমা সুলতান আছেন। শামিমা, ট্রাফিক বিভাগ থেকে বলা হচ্ছিল সকালে যে প্রচন্ড যানজট ছিল সেটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। বাড্ডার পরিস্থিতি জানতে চাই। এই পরিস্থিতি আসলে বাড্ডাতেও একই ধরনের পরিস্থিতি, অর্থাৎ সকালে যেই বিশাল পরিমাণে জ্যামটা ছিল সেই যানজট কিন্তু আসলে এখন দেখছি না। এখন রাস্তা গাড়ি চলছে কিন্তু একটু ধীরে চলছে আগের চেয়ে, তবে গাড়ি কিন্তু থেমে থাকছে না, গাড়ি চলছে। এবং আমরা যেই পাশটাতে আছি এই পাশটা মোটামুটি ফাঁকাই আছে। এর উল্টো পাশটা যদি একটু দেখাই, উল্টো পাশে কিন্তু একটু কিছুক্ষণ আগেও একটা বড় চাপ ছিল যানজটের, সেই চাপটা কিন্তু এখন ছেড়ে গেছে। অর্থাৎ সিগন্যাল, সামনের যে সিগন্যাল এবং ইউলুপের জায়গাটা আছে সেই দিকটায় মোটামুটি গাড়ি চলতে শুরু করেছে, এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে। তো একটু বলে রাখি যে ঢাকায় কিন্তু এমনিতেই বৃহস্পতিবার এলে একটু বেশি যানজটটা একটু বেশি দেখা যায়, এবং রবিবারে যেদিন সপ্তাহের কর্মদিবস শুরু এবং শেষ, তো সেই 2 দিন এমনিতেই চাপ বেশি থাকে। তো আজকেও বৃহস্পতিবার সেই অর্থে চাপ বেশিই থাকার কথা ছিল। তার মধ্যে ইজতেমা যোগ হয়েছে, অর্থাৎ আগামীকালকে থেকে ইজতেমা যেটি শুরু হবে। আমরা অনেককে দেখেছি যে অনেক মানুষ তারা সকালে যখন তারা অফিস শুরু করেছেন তখন তারা হেঁটে অফিস চলে এসেছেন বা ভিন্ন কোনো বাহনে অফিস চলে এসেছেন, কারণ গণপরিবহন বিশেষ করে বাস যেগুলো সেগুলো অনেক জায়গায় যারা ইজতেমায় যাচ্ছেন তারা অনেক জায়গায় রিজার্ভ করে তারপর ইজতেমায় যাচ্ছেন। তো সেক্ষেত্রে বাসে যারা সাধারণ যাতায়াতকারী তারা অনেকেই উঠতে পারেননি বা তারা সেই বাসে চড়ার সুযোগটি পাননি। তো সেক্ষেত্রেও রাস্তায় হচ্ছে গিয়ে বাড়তি গাড়ি এসেছে, বাড়তি চাপ পড়েছে এবং সব মিলে যানজটটা কিন্তু সকাল থেকেই শুরু হয়েছিল। নুসরাত, শামিমা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন নিকুঞ্জে যেতে চাই। আশরাফুল আলম আকাশ রয়েছেন সেখানে। আকাশ, বাড্ডার পরিস্থিতি জানছিলাম শামিমার কাছ থেকে। যানজট কিছুটা কমেছে, গাড়ি ধীরে ধীরে চলছে। নিকুঞ্জর অবস্থা একটু বলবেন। গাড়ির চাপ ছিল তা কিন্তু এই রোডে এখনো কমেনি। আমরা যা দেখছি যে সিগন্যালগুলো আছে ঢাকার রাজধানী প্রতিটি মোড়ে মোড়ে 1 মিনিট থেকে 2 মিনিটের জন্য ছাড়া হলে সেই সিগন্যালগুলো কিন্তু আবার 15 থেকে 20 মিনিটের জন্য ধরে রাখা হয়।
তার মানে যানজটের যেই চিত্র, ট্রাফিক বিভাগ আসলে আমাদের কাছে যেটা বলেছিলেন, ট্রাফিকের একজন কর্মকর্তা তিনি বলেছিলেন যে দুপুরের পর থেকে আসলে এই যানজট অনেকটাই কমে আসবে, কিন্তু তার কোনো চিত্র আসলে আমরা বাস্তবতায় দেখছি না। এখানে ঘন্টার পর ঘন্টা মানুষকে এই যানজটের মধ্যে আসলে সকাল থেকে তাদের পার করতে হচ্ছে। ইজতেমামুখী যে মানুষগুলো আছে তারা আসলে ট্রাকে করে, বাসে করে তারা ইজতেমা ময়দানে পৌঁছানোর অনেক চেষ্টা করছেন। আর অনেককে দেখেছি যে যারা ইজতেমায় পৌঁছানোর জন্য ঘর থেকে বেরোয়েছেন, তারা যারা ঢাকার ভেতরে, তারা আসলে অনেকে এই নিকুঞ্জর থেকে আমরা দেখেছি তারা হেঁটে হেঁটে আসলে ইজতেমার দিকে রওনা হচ্ছেন। তাদের সাথে কথা বলে তারা জানায় যে ইজতেমার ময়দানে পৌঁছানোর জন্য যদি গাড়িতে যায় তাহলে তারা কখনোই ঠিক সময়ে পৌঁছতে পারবে না, সে কারণে আসলে তারা হেঁটে ইজতেমার দিকে রওনা হয়েছেন। আর সব মিলে এই যে আপনার এখন যে এয়ারপোর্টের চিত্রটা দেখছেন, এয়ারপোর্ট রোডের এই চিত্রটা, নিকুঞ্জর এখানে যে গাড়িগুলো আছে এই এয়ারপোর্ট রোডের গাড়িগুলো কিন্তু একদম স্থির দাঁড়িয়ে আছে, কোনো তার চাকা ঘুরতেই পারছে না। এই হচ্ছে বর্তমানের এই পরিস্থিতি। আর যারা সাধারণ মানুষজন আছে রাজধানীর ভেতরে, তাদের তো সকাল থেকে অফিসের ক্ষেত্রে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়েছে, অনেকেই তাদের অফিসে নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারেনি। সব মিলে আজকে সকাল থেকে এখন পর্যন্ত পরিস্থিতির কোনো পরিবর্তন আমরা দেখিনি। আর ট্রাফিক পুলিশের কর্মকর্তারা দাবি করছেন যে দ্রুত সময়ের মধ্যে আসলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। আর যেহেতু আজকে ইজতেমার সর্বশেষ প্রস্তুতির দিন চলছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের প্রস্তুতি সম্পন্ন করছেন। আর কালকে থেকে শুরু হবে ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। এখন দেখা যাবে যে কালকে আসলে অবস্থাটা কি হচ্ছে। নুসরাত। আকাশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের আরেক সহকর্মী রফিকুল ইসলাম খানকে দেখতে পাচ্ছি টঙ্গীর তুরাগ তীরে, তিনি আছেন। ইজতেমার খবর আমরা তার কাছ থেকে জানবো। তার আগে আমরা একটু মহাখালীতে আছেন আমাদের আরেক সহকর্মী সুলতান মাহমুদ আরিফ, তার কাছ থেকে সেখানকার অবস্থা একটু জেনে নেই। আরিফ, নিকুঞ্জের খবর জানছিলাম আকাশের কাছ থেকে, সেখানে চিত্র কিন্তু বদলায়নি, সকালে যে তীব্র যানজট ছিল সেটাই রয়ে গেছে। মহাখালীর খবর একটু আপনার কাছ থেকে জানবো। নুসরাত, ঠিক আকাশ যেমনটি বলছিল যে যানজটের তীব্রতা অনেকটা বেশি, তার টঙ্গীতে বিশ্ব ইজতেমার কারণে কিন্তু যানজটের যে তীব্রতা সেটি রাজধানীর যে অভ্যন্তরীণ যে জায়গাগুলোতে সেখানেও কিন্তু আমরা ব্যাপক যানজট দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পেয়েছি যে মানুষজন হেঁটেই কিন্তু গন্তব্যের দিকে রওনা দিয়েছেন। আমি ঠিক এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে মহাখালীর আমতলী। এখানেও আমরা দেখতে পেয়েছি সেই বনানী থেকে শুরু করে মহাখালী আমতলী পর্যন্ত, আবার ওদিক থেকে গুলশান 1 থেকে শুরু করে সাধারণ যারা পথযাত্রী আছেন তারা কিন্তু হেঁটে তারা গন্তব্যে পৌঁছেছেন। এবং যে ট্রাফিক পুলিশ রয়েছে তারাও কিন্তু অনেকটা ব্যাগ পেতে হয়েছে যে এখানকার যে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তারাও কিন্তু অনেকটা ব্যাগ পেতে হচ্ছে। আমরা একজন ট্রাফিক পুলিশের সাথে কথা বলবো, ঠিক তিনি কতটা আসলে ব্যাগ পেতে হয়েছে, ঠিক সকাল থেকে কেমন পরিস্থিতি ছিল, যে সকাল থেকে এখানে কেমন পরিস্থিতি ছিল, বা আপনারা কতটুকু ব্যাগ পেতে হয়েছে, বা আপনারা ঠিক মতো পেরেছেন কিনা, বা এখানে সর্বশেষ পরিস্থিতি। সকালবেলা আমরা যখন 6:30টার দিকে ডিউটিতে আসি আর কি, ঠিক ওই সময় থেকেই আমরা দেখতে পাই যে উত্তরার ওইদিকে যে গাড়িগুলো যাচ্ছে ঢাকা থেকে বাইর হওয়ার গাড়ি, সেই রাস্তাটা আস্তে আস্তে টেলটা বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে সকাল 7:30 8টার দিকে সেটা বিজয় সরণি, ফার্মগেট ওইদিকে যেতে থাকে এবং সেটা অলমোস্ট 10:30 11টার দিক থেকে আমরা মোটামুটি একটা টান যেটাকে বলে আর কি, সামনের দিকে গাড়ি বের হওয়ার যে বিষয়টি সেটি হতে থাকে এবং আমরা সেই অনুযায়ী রাস্তায় আসলে ব্যবস্থা রাখি। এবং আমাদের অতিরিক্ত পুলিশ, আমাদের যে এডিশনাল কমিশনার স্যার আছেন বা জয়েন্ট কমিশনার স্যার আছেন, আমাদের ডিসি স্যার আছেন সহ আমরা প্রত্যেকেই, সকল সিনিয়র স্যাররা তাদের প্রত্যক্ষ নির্দেশনা এবং মাঠে থেকে স্যাররা এই যানজট নিরসনের জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা ওইভাবে এখন মোটামুটি আমাদের রাস্তা নিয়ন্ত্রণে চলে। নুসরাত, ঠিক যেমনটি বলছিল যে সকাল থেকে যানজট অনেকটা খুব বেশি ছিল, ট্রাফিক পুলিশ তারা সর্বাত্মক চেষ্টায় এখানকার যানজট যেটা ছিল সেটিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসছে এবং তারা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে যানজট, শহরের যানজটটাকে স্বাভাবিক রাখার জন্য। নুসরাত। আরিফ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটু টঙ্গীর তুরাগ তীরে যেতে চাই, সেখানে রফিকুল ইসলাম খান রয়েছে। রফিক, মুসল্লিরা, লাখো মুসল্লি এরই মধ্যে পৌঁছে গেছেন ইজতেমার ময়দানে। আগামীকালকে প্রথম পর্ব শুরু হচ্ছে, তাদের বক্তব্য কি, সব মিলিয়ে সার্বিক প্রস্তুতি নিয়ে তারা কি বলছেন? নুসরাত,
মধ্য দিয়ে শুরু হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। কিছুক্ষণ আগে ইজতেমা ময়দানে জোহর ওয়াক্তের নামাজের আজান হয়েছে। এই মুহূর্তে কিন্তু মুসল্লিরা আসলে জোহর ওয়াক্তের নামাজের প্রস্তুতি নিচ্ছেন, কারণ বাইকে ঘোষণা দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে 1:30টার সময় এখানে জামাত অনুষ্ঠিত হবে। যারা আসলে জামাতে নামাজ আদায় করবেন তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা যতটুকু দেখতে পেয়েছি, আপনি জানেন যে যেহেতু টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে এরই মধ্যে দেশ বিদেশের লাখো মুসল্লি এসে তুরাগ তীরে জড়ো হয়েছেন। যে বিশাল সামিয়ানা রয়েছে, সামিয়ানার নিচে হাজার হাজার মুসল্লিরা কিন্তু অবস্থান করছেন। তো গতকাল রাতেই কিন্তু টঙ্গীর যে বিশ্ব ইজতেমার ময়দান রয়েছে সেটি কিন্তু মুসল্লিদের কানায় পূর্ণ হয়ে গেছে। আজকে যারা মূলত আসেন তারা কিন্তু ভিতরে কোনো স্থান পাচ্ছেন না, তাদেরকে বাইরেই অবস্থান করতে হচ্ছে। আর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কিন্তু ইজতেমাকে কেন্দ্র করে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে 7,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আজকে থেকে নিয়োজিত আছে। আগামী রবিবার আখেরি মোনাজাত পর্যন্ত তারা থাকবেন। আবার দ্বিতীয় পর্বেও একইভাবে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিয়ে যাবেন। তো 2 পর্বের বিশ্ব ইজতেমা আগামীকাল শুরু হবে এবং সেটি কিন্তু আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। প্রথম পর্বে যারা অংশগ্রহণ করবেন তারা হলেন মৌলানা জুবায়ের পন্থী এবং দ্বিতীয় পর্ব আগামী শুক্রবার আগামী 20 তারিখ থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে, সেটি কিন্তু মৌলানা ছাদপন্থীরা অংশ নেবেন। তো ইজতেমা ময়দান থেকে এই ছিল সর্বশেষ। নুসরাত, বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় একটি ন্যায্য এবং গ্রহণযোগ্য অর্থনৈতিক ব্যবস্থা গড়তে বিশ্ব নেতাদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নয়াদিল্লিতে ভয়েস অব দ্য সাউথ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। এ সময় 6টি প্রস্তাব তুলে ধরেন সরকার প্রধান। তাগিদ দেন মানবতার স্বার্থে বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে হবে। জানান এমন দৃষ্টান্ত প্রয়োজন যা এসডিজির সমান্তরাল সামগ্রিকভাবে বৈষম্য মোকাবেলা করবে। নারীসহ সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের তাগিদ দেন। বলেন সব মানুষের ভালোভাবে জীবনযাপনের সমান অধিকার থাকা উচিত। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বিভিন্ন দেশের সহযোগিতার অঙ্গীকার স্মরণ করিয়ে দেন তিনি। Global peace and stability must be maintained for greater benefit of humanity. Special financing needs of the most vulnerable countries, including LDCs, climate vulnerable countries, etc., must be met during their transition. রাজনীতির বাইরে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরারি, বিভিন্ন মামলায় কারাগারে সামনের সারির অনেক নেতা। এ অবস্থায় কিছুটা নেতৃত্ব শূন্য বিএনপি, তবে এটি মানতে নারাজ দলের নীতি নির্ধারকরা। আর নেতারা বলছেন দলীয় কাজে তেমন কোনো প্রভাব পড়ে না। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে। দেশের বাইরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন মামলায় দলের বেশিরভাগ নেতা কারাগারে। এ অবস্থায় আগামী দিনে দলটির আন্দোলন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছুটা সংকটের আশঙ্কা অনেকের। যদিও বিএনপি নেতারা বলছেন এতে কিছুটা সমস্যা হলেও দলীয় কর্মকাণ্ডে প্রভাব পড়ছে না। 10 তারিখে আপনি মিটিংয়ে কোনো ফিল করছেন যে আমাদের নেতৃত্বের কোনো অভাব আছে, বা তার পরবর্তীকালে যে একটা বিজয় মিছিল করলাম 16 তারিখ, আপনি কি ফিল করছেন যে আমাদের কোনো নেতৃত্বের অভাব আছে? ইতিমধ্যে যদি কাউকে ধরিয়ে নিয়ে যায় কিচ্ছু আসবে যাবে না, বরং আন্দোলনের গতি আরও বাড়বে। কিছুটা অসুবিধা হচ্ছেই, তবে বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মীরা এত ব্যাপক হারে অংশগ্রহণ করে, তারাও এত মরিয়া, তারাও সর্বস্ব পণ করে মাঠে নেমেছে। নেতা তো আছেই বিএনপির, সে সিনিয়রিটি অনুসারে একজন নেতা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আর দলটির এই নীতি নির্ধারক বলছেন বিএনপির নেতৃত্বে কোনো শূন্যতা নেই। আপনারা যদি 10টি আমাদের গণসমাবেশের যে রূপ, সেই রূপগুলি যদি আপনারা পর্যবেক্ষণ করে থাকেন, সেখানে দেখবেন যে এক অর্থে জনগণ কিন্তু নেতৃত্ব নিজেরাই গ্রহণ করেছে। জনগণ যেটা চায়, জনগণের একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপি তার বাইরে যাবার ক্ষমতা রাখে না। বিএনপি নেতাদের দাবি, হাজারো নেতাকে গ্রেপ্তার করলেও দলটির নেতৃত্ব সংকট হবে না, বরং আন্দোলন আরো জোরালো হবে। তাতে এটাই বোঝাতে চাইছি আমরা যে দেশের মানুষ এই সরকারকে দেখতে চায় না। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। আগ বাড়িয়ে জামায়াতকে নিষিদ্ধ করবে না সরকার, সচিবালয়ে এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন জামায়াতকে নিষিদ্ধ করা নির্ভর করছে আদালতের উপর। এ সময় জামায়াত ছাড়া বিএনপি অচল উল্লেখ করে তিনি বলেন
মিছিল সমাবেশ বড় করতে হলে জামায়াতের সহায়তা তাদের লাগবেই। বিএনপির জগা খিচুড়ি ঐক্য কতটা টেকসই সেটা সময় গড়ালেই বোঝা যাবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় সবসময় সতর্ক থাকবে আওয়ামী লীগ। এটা আদালতের ব্যাপার, এটা এখন বিষয়টা আদালতে আছে, এটা আদালতের ম্যান্ডেট কি আসে, ভার্ডিক্ট কি আসে, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা স্বতঃপ্রণোদিত হয়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমাদের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মেট্রো রেলে শিশুর জন্ম দিলেন এক প্রসূতি। সকাল 8:45টার দিকে আগারগাঁও স্টেশনে এই ঘটনা ঘটে। জানা যায়, সোনিয়া রানী নামের ওই প্রসূতি মেট্রো রেলে চড়ে চিকিৎসকের কাছেই যাচ্ছিলেন, কিন্তু মেট্রো রেলেই প্রসব বেদনা উঠলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে নেওয়া হয় তাকে। মেট্রোর এক চিকিৎসক, যাত্রী, রোভার স্কাউট এবং মেট্রো রেল কর্মীদের তত্ত্বাবধানে ছেলের সন্তান প্রসব করেন ওই নারী। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের পক্ষে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে যুক্তরাষ্ট্রে তাকসিমের 14টি বিলাসবহুল বাড়ি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়। একে মিথ্যা এবং বানোয়াট খবর বলে অভিযোগ করেন তারা। জানান, এতে ওয়াসার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাকসিমের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্তের আদেশ দিয়েছেন হাইকোর্ট, যাতে 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আমরা আসলে তাকে খুব বেশি ভালোবাসি তার কর্মকাণ্ডের জন্য। ওয়াসা কিন্তু অনেক বেশি উন্নয়ন লাভ করেছে একমাত্র স্যারের জন্য। আজকে স্যারের বিরুদ্ধে যারা এভাবে অপপ্রচার চালাচ্ছে, আমি মনে করি তাদের শাস্তি হওয়া খুবই দরকার। সংবাদ প্রচার করা হয়েছে, এটার বিরুদ্ধে আমরা অবস্থান আর কি প্রতিবাদ। সাংবাদিকরা যে মিথ্যা অপপ্রচার করছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। রাজধানীর বাইরে বাড়ছে শীতের দাপট। বেশ কিছু জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 6.3 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা। তবে জেলাটিতে সূর্যের দেখা পাওয়ায় ভোগান্তি কিছুটা কম। উত্তরের হিমেল হাওয়ায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। আগুন চালিয়ে দল বেঁধে শীত নিবারণের চেষ্টা করছেন। অসাবধানতায় এ পর্যন্ত দগ্ধ হয়েছেন কয়েকজন। শীতজনিত রোগে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন বয়স্ক ও শিশুরা। শীতের পরিস্থিতি জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গোলাম মওলা সিরাজ। গোলাম, যতটুকু আমরা নিউজে পড়লাম যে উত্তরের দিকে শীতের প্রবাহ আবার বাড়ছে, কি অবস্থা কুড়িগ্রামে, সব মিলিয়ে একটু জানাবেন। নুসরাত, বেশ কয়েকদিন পর কিন্তু আজকে রোদের দেখা পেয়েছে কুড়িগ্রামের মানুষ, এই উত্তরাঞ্চলের মানুষ। মাঝখানে কয়েকদিন কিন্তু সূর্যের দেখা মেলেনি, যদিও দু একদিন হচ্ছে দুপুরবেলা একটু সূর্যের দেখা মেলেছে, কিন্তু সেভাবে যে রোদ যে সেটা কিন্তু দেখা যায়নি। তো সেই জায়গাটা আজকে কিন্তু 11:30 মানে 11টার পর থেকেই কিন্তু রোদ দেখা দিয়েছে এবং আজকে রোদটা অনেকটা কড়া, যেটা মিষ্টি রোদ বলছে আসলে এখানকার মানুষ। তো এই রোদটাকে কিন্তু শীত যারা বেশ কিছুদিন থেকে শীতের মধ্যে থেকে অনেকটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে যে মানুষজন, তারা কিন্তু এটাকে একটু কাজে লাগাচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে আমার পিছনে এই রোদ পেয়ে এখানকার মানুষজন কিন্তু যে ঠান্ডা কাপড় তাদের যে রয়েছে বেশ কয়েকদিন থেকে, সেগুলো হয়তো ব্যবহার করে করে আসলে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। সেই কাপড়গুলো কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সেটা রোদে শুকানোর চেষ্টা করছে। তো এই সুযোগটা কিন্তু কয়েকদিন পর পেল, প্রায় 2 সপ্তাহের মধ্যে কিন্তু কুড়িগ্রামে কয়েকদিন সূর্যের দেখা মেলেনি। যেমন গতকাল সারাদিনে কিন্তু সূর্যের দেখা মেলেনি, যদিও আজকে 5 ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল 8.4 ডিগ্রি সেলসিয়াস। তো তাপমাত্রার একটু তারতম্য যদিও ঘটছে, কিন্তু গেল যে রাত, এই রাতে কিন্তু কুড়িগ্রামে একটু বাতাস ছিল, ঠান্ডা বাতাস, সেই বাতাসটা কিন্তু
আসলে ঠান্ডার মাত্রাটা অনেকটা বাড়িয়ে দিয়েছে মানুষকে। আমরা সন্ধ্যে থেকে রাত্রে মানুষদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু রাত্রে আমাদেরকে যেটা জানিয়েছিল যে এটা আসলে অবর্ণনীয়, মানে অসহনীয় ঠান্ডা ছিল রাতে। এমনই সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এই অবস্থা সবখানেই বিরাজমান করছে। আমি কিন্তু বেশ কিছু এলাকায় গিয়েছি, সেখানে কৃষকরা কিন্তু এখন কাজে ফেরার চেষ্টা করছে, কারণ যেহেতু অনেকটা এখন বোরো রোপণের সময় এসে গেছে, এই শীতের কারণে অনেকটা বিলম্ব হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে গোলাম মোল্লা সিরাজ। দর্শক, শীতের পরিস্থিতি জানাচ্ছিলেন কুড়িগ্রাম থেকে সহকর্মী গোলাম মোল্লা সিরাজ। নোয়াখালীতে গণপূর্ত বিভাগের কোটি কোটি টাকার জায়গা বেদখল হচ্ছে প্রতিনিয়ত। শহর উন্নয়নে নির্দিষ্ট পরিমাণ খাস জমি লিজ দেয়া হয় কিছু ব্যবসায়ীকে, কিন্তু প্রায় দ্বিগুণ জায়গা দখল করছে প্রভাবশালীরা। এতে একদিকে রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে দোকানপাট। কেউ তুলেছেন খুপড়ি ঘর, কেউ কাঠ কিংবা বাঁশের বেড়া দিয়ে দখল করেছেন জায়গা। তবে কিছুদিন পরে আবার গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন। নোয়াখালীর মাইজদি শহরের গণপূর্তের জমি দখল নিয়ে এভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন স্থানীয় প্রভাবশালীরা। 1921 সালের দিকে নোয়াখালী পৌরসভার জন্য 339 একর জমি অধিগ্রহণ করে সরকার। সেখান থেকে কিছু ব্যবসায়ীকে 1.33 শতক করে লিজ দেওয়া হলেও প্রায় দ্বিগুণ জায়গা দখল করে নেন শতাধিক ব্যক্তি। গণপূর্ত বিভাগ কোনো প্রতিকার এবং কোনো রকমের কোনো বাধা ব্যবস্থা নিচ্ছে না, যার কারণে শহরের ড্রেনেজ ব্যবস্থাও দুর্বল হয়ে যাচ্ছে, শহরের রাস্তাঘাটটাও ঠিকমতো হচ্ছে না। জমি দখলের কথা স্বীকার করেছেন অভিযুক্তরা। আসলে গণপূর্ত তো আমাদেরকে বলে নাই, এখনো লিখিত বা মৌখিক কোনোভাবে বলে নাই যে আমরা তাদের যা দখল করছি। আমরাও চাই একটা সুন্দর পরিকল্পিতভাবে একটা শহর হোক, আমাদেরকে স্থায়ী বন্দোবস্ত দেখ। তবে গণপূর্ত বিভাগ বলছে জমি বেদখলের বিষয়ে শতাধিক মামলা করা হয়েছে। সম্পন্ন হলে আমরা অবৈধ যে স্থাপনা বা অবৈধ দখলগুলো আছে সেগুলোকে আমরা উচ্ছেদে নামে হব। গণপূর্ত অধিদপ্তরের আমরা বলেছি আপনি আমাদের ম্যাজিস্ট্রেট চান, আমরা ইতিমধ্যে ম্যাজিস্ট্রেটও নিয়োগ করেছি। উনি আমরা অপারেশনে যাওয়ার জন্য। গেল বছর এপ্রিলে গণপূর্তের জায়গা দখলের চেষ্টা করেন স্থানীয় প্রভাবশালী সোহেল আহসান। এ সময় সংবাদ সংগ্রহে গেলে চ্যানেল 24-এর গণমাধ্যম কর্মীর উপর চড়াও হন তিনি, কিন্তু এর কয়েক মাসের মধ্যেই সেখানে গড়ে তোলেন 6 তলা ভবন। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী। বরগুনায় ইটভাটার কারণে হুমকিতে পরিবেশ। ভাটার ধোঁয়া আর ধুলায় বিনষ্ট হচ্ছে ফসলের জমি। বিষয়টা নিয়ে প্রশাসনের কাছে বারবার অভিযোগ করা হলেও নির্বিকার সবাই। আবু জাফর সালের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। একদিকে ইটভাটার আগুনে পড়ছে গাছ, ধোঁয়া ধুলোয় বিনষ্ট পরিবেশ। বরগুনার তালতলিতে নিয়ম ছাড়াই চলছে বেশিরভাগ ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকলেও লোকালয়ে ভাটা চালাতে যে নিয়ম মানার কথা তাও এখানে উপেক্ষিত। বেশিরভাগ ইটভাটা গড়ে তোলা হয়েছে আবাদি জমি ঘেঁষে, ফলে পরিবেশের সাথে ক্ষতির মুখে ফসলও। এই ফিল্ডের কারণে এলাকায় কোনো গাছপালা নাই, কোনো ফল ফাল হইতেছে না, ধানও আমরা পাইতেছি না। এলাকার মানুষ তো হ্যাগত লাখ লাখ টাকা ইট পুরে বাইরিতে আছেন, এলাকার মানুষ কেরা যাইবে, একজনের মানে 10 টাকা গায়ে কোনো খরচ করে কেরা যাইবে। এগত মনে 2000 ইট বেচলে মনে করেন 14-15,000 টাকা বাইরে গেলে আস্তে করে একজনের প্রশাসনিক বা একজনের দিলে জামাল আবার শেষ। এবার গাছে নারিকেল গাছে বা যে কোনো ফল ফাঁকড়া কোনো গাছ হইতেছে না, এই নিয়েই আর কি ঘটনা হয়েছে। আমরা দুর্ভাগ্যের ভিতরেই আছি, একে প্রশাসন দেখে না। স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে বারবার অভিযোগ করা হলো নির্বিকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বন উজাড় করে কাঠ পোড়ানো হচ্ছে, নদী দখল করা হচ্ছে, ইটভাটার ছোট ছোট পিক ইট নদীর চরে ফেলে সেখানে পলি জমিয়ে নদী দখল করা হচ্ছে। তারপরে কৃষি জমি নষ্ট করে সেখানে ইটভাটা নির্মাণ করা হয়েছে। এগুলো নিয়ে আমরা বারবার প্রশাসনকে বলেছি, কিন্তু তারা কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমাদের যেহেতু ইটের মৌসুম শুরু হয়েছে এবং কিছু কিছু ভাটার মালিকগণ তারা সরকারি নিয়মনীতি ব্যত্যয় ঘটিয়েছেন বা ঘটাচ্ছেন বলে এরকম তথ্য আমাদের কাছে এসেছে। আমরা মোবাইল কোর্টের মাধ্যমে এগুলো বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছি। বরগুনা জেলায় ইটভাটা আছে প্রায় 70টি, এর মধ্যে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অনুমতি আছে 47টির।
ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাণিজ্য মেলায় বেড়েছে ইলেকট্রনিক্স পণ্যের বিক্রি। শীতের প্রকোপ বাড়ায় রুম হিটার এবং ইলেকট্রনিক কেটলির চাহিদা বেড়েছে। আর অফ সিজনের আইটেম হলেও ফ্রিজার কিনতে পিছপা হননি ক্রেতারা। মাসের শুরুতে জেকে বসে শীত, তা থেকে বাঁচতে গরম কাপড়ের বিক্রিও বাড়ে। তবে আধুনিক যুগের ইলেকট্রিক্যাল পণ্যে এবারের বাণিজ্য মেলায় বেশ কাটতি। রুম হিটার, গরম পানির কেটলি কিংবা গোসলের গরম পানির জন্য গিজারের চাহিদাও তুঙ্গে। মেলায় দেশীয় প্রতিষ্ঠান ছাড়া বিদেশি ইলেকট্রনিক্সের দেখা নেই, তাই দেশীয় পণ্যে স্বস্তি খুঁজছেন ক্রেতারা। দাম ভালোই, এত বেশিও না। আমরা যেগুলো কিনতে চাচ্ছি মোটামুটি ভালোই প্রাইস, খারাপ না। যেহেতু আমরা আসি, মেলার জিনিসপত্র দেখি, খুব রিজনেবল পাই এবং অফারে পাই, ভালো পাই। অনেক কিছু ঘুরে দেখে, অনেকগুলো জিনিস দেখে নেওয়ার সুবিধাটা থাকে। পাশাপাশি অফ সিজনের আইটেম, ফ্রিজ, রেফ্রিজারেটরে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো দিয়েছে বিশেষ ছাড়। রয়েছে ইএমআই সুবিধাও, বাদ যায়নি ওয়াশিং মেশিনও। নিত্যদিনের টেলিভিশনে দেশীয় প্রতিষ্ঠানের প্রতি ক্রেতাদের আগ্রহও কম ছিল না। প্রয়োজন ছিল, অনেকগুলো স্টল ঘুরেছি, তো আমার মনে হলো যে জেবুকের মধ্যে মানে রিজনেবল এবং সবগুলো ফিচার আছে, তো আমি এটাই কিনবো। অনেক ভালো মানের টিভিগুলো পাওয়া যাচ্ছে, সেগুলোর কিন্তু কনফিগারেশনগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির। আমরা কিন্তু এখান থেকে মুভি দেখতে পারবো, মানে বিভিন্ন ধরনের ওয়েব সিরিজগুলো দেখতে পারবো, আর প্রাইসগুলো কিন্তু অনেক কম, তার জন্য মূলত এখানে আসা। মেলায় তাই বিক্রেতারা খুশি বিক্রি নিয়ে। কয়েকটা প্রোডাক্ট খুব ভালো শীত উপলক্ষে চলতেছে, সেটা হচ্ছে আমাদের রুম হিটার, ইলেকট্রিক কেটলি, গিজার, এই প্রোডাক্টগুলো। এবং গত বছরের তুলনায় এবছর আমরা ডিসকাউন্টটাও একটু কাস্টমারকে বেশি দিচ্ছি। সেল মোটামুটি ভালো শুরুর দিক হিসাবে, আশা করি আরও বাড়বে। এবং আমাদের যে নতুন যে মূলত যেটা সারা পাচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়েবওয়ে যে সিরিজটা। প্রচার প্রসারের জন্য বাণিজ্য মেলায় সবাই একটা ডিসকাউন্ট দিয়ে থাকে, এবার আমরাও ডিসকাউন্ট দিয়েছি আপ টু 40% পর্যন্ত এলইডি এবং রেফ্রিজারেটরের উপর। পাশাপাশি নিত্য নতুন ডিজাইনের পণ্যের সাথে ক্রেতাদের পরিচিত করতে চলছে নানা আয়োজনও। মনিরুল হাসান খান, চ্যানেল 24, পূর্বাচল, নারায়ণগঞ্জ। মোস্তাফিজের মতো আরেক প্রতিভাবান পেসারের যোগান দিচ্ছে দক্ষিণের জেলার সাতক্ষীরা। তার নাম রিপন মণ্ডল। শেষ যুব বিশ্বকাপে বোলারদের তালিকায় ছিলেন সেরা চারে। গতি, সুইং আর ডেথ ওভারে তার বোলিং নৈপুণ্য নজর কেড়েছে নির্বাচকদের। রংপুরের সাইড বেঞ্চে বসা এই ক্রিকেটার সুযোগের অপেক্ষায়, যেখানে পারফর্ম করে খেলতে চান জাতীয় দলে। বয়স 19 পেরোনো রিপন মণ্ডল অনেকের চোখে অপরিচিত, তবে কিছু ঘটনা বলে দেয় তার পরিচিতি পাওয়া সময়ের ব্যাপার। শেষ টি-20 বিশ্বকাপ স্কোয়াডের ব্যাকআপ ক্রিকেটারদের লিস্টে ছিল এই পেসারের নাম। নান্নু বাসার নির্বাচক প্যানেলের রাডারে থাকা রিপন বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলার অপেক্ষায়। শেষ 2 ম্যাচে যিনি ছিলেন রংপুরের ডাগ আউটে। ক্রিকেটের হাতে খড়ি স্কুল মাঠে, সেই সাতক্ষীরায় একসময় পড়াশোনার চেয়েও 22 গজে তারকা হয়ে ওঠার নেশা পেয়ে বসে। গতি, সুইং আর বাউন্স, এই তিনের মিথস্ক্রিয়া তার বোলিং নৈপুণ্য। ওয়ার্ল্ড কাপে আলহামদুলিল্লাহ আমি সেরা 5-এর মধ্যে ছিলাম। সো এটা কি নেক্সট লেভেল খেলতে আমাকে অনেকটা কনফিডেন্স দেয় যে আমি যেহেতু বয়সভিত্তিক যে টুর্নামেন্টগুলো হয়েছে ওইখানেও ভালো খেলছি। ডেথ ওভার বা নিউ বল যা মিডল যে ওভারগুলো আছে, সো ওইখানে ভেরিয়েশনের সাথে ইয়র্কারটা আমি ইনশাল্লাহ ভালো মারতে পারি। গেল বছর যুব বিশ্বকাপের 6 ম্যাচে 14 উইকেট নিয়েছেন রিপন মণ্ডল। হয়েছিলেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারীও। সাবেক প্রোটিয়া পেসার ডেল স্টেইন, যার অনুপ্রেরণা সাকিব আল হাসানের বিচক্ষণতা তো মুগ্ধ করে, তবে বোলিংয়ের টিপস নিতে ছুটে যান দেশি কোচ তালহা জুবায়েরের কাছে। যখন ছোট ছিলাম তখন আর কি ডেল স্টেইনের বোলিংটা দেখে আর কি ওনাকে ছোট থেকে অনুকরণ করা হয়েছে। যেখানেই খেলি ভালো খেলতে হবে, নিজেকে প্রুভ করতে হবে। সো নিজেকে আমি ওরকমভাবে প্রুভ করেই ইনশাল্লাহ আমি ন্যাশনাল টিমে যেতে চাই। ঢাকায় হারজিত 2 রকমের অভিজ্ঞতাই সঙ্গী হলো রংপুরের। চট্টগ্রাম পর্বে দলকে অপ্রতিরোধ দেখতে চান রিপন। আমরা যদি সবাই একসাথে খেলতে পারি যে কোনো টিমকে হারানো পসিবল। আলোচনা সমালোচনা যাই হোক, এই বিপিএল চমক তাসকিন, আফিফ, মেহেদিরা, সে আশা নিয়ে রিপন মণ্ডল সুযোগের অপেক্ষায়। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ইউরোপীয় ক্লাব ফুটবলের খবর। বিশ্বকাপ জয়ের পর মাঠে ফিরেই গোল করলেন লিওনেল মেসি। জয়ে ফেরালেন পিএসজিকে। লিগে অজিকে 2-0 গোলে হারিয়েছে ফ্রান্স চ্যাম্পিয়নরা। এদিকে স্প্যানিশ সুপার কাপে শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল, টাইব্রেকারে ভ্যালেন্সিয়াকে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ। আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা।
বিশ্বকাপ জয়ের রোমাঞ্চ হয়তো কখনোই শেষ হবে না, তবে ফুটবল ছাড়া আর কতদিন থাকা যায়। 3 সপ্তাহেরও বেশি সময় বিশ্রামের পর মাঠে ফিরেছেন লিওনেল মেসি। বরাবরের মতোই তিনি আলাদা। আর্জেন্টিনা দলের অন্যরা যখন ক্লাবের দর্শকদের সামনে বিশ্বকাপ মেডেল তুলে ধরেছেন, তখন ব্যতিক্রম খুদে জাদুকর। 8-10টা ম্যাচের মতোই ওয়ার্ম আপে স্বাভাবিক, তবে ভোলেননি ফুটবলের রাজা পেলেকে কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতে নেমেছিলেন সাদা টি শার্ট পরে। নেইমার সহ অন্যদের গায়েও একই টি শার্ট। স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদকে বাঁচিয়েছে থিবো কর্তোয়া। সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টাই ব্রেকারে ভ্যালেন্সিয়াকে 4-3 গোলে হারায় কার্লো আনচেলত্তির দল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ও 1-1 গোলে সমতা। ম্যাচ নিষ্পত্তি হয় পেনাল্টি শুট আউটে, যেখানে ভ্যালেন্সিয়া গোলকিপার মামার দাশভিলিকে পেছনে ফেলে নায়ক রিয়াল কিপার থিবো কর্তোয়া। অথচ ম্যাচের শুরু থেকেই রিয়ালের আধিপত্য, কিন্তু ফিনিশিংয়ে দুর্বলতা দেখা গেছে বারবার। 39 মিনিটে বক্সের ভেতর করিম বেনজেমাকে বিপজ্জনক ট্যাকল করে হলুদ কার্ড দেখেন জোমের্থ। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন বেনজেমা। দ্বিতীয়ার্ধে লিড ধরে রাখতে পারেনি রিয়াল। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড স্যামুয়েল লিনোর গোলে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। বার্সেলোনা রিয়াল বেতিস দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের সঙ্গে রোববার ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ইকরাম হুসাইন, চ্যানেল 24। এক্সপার্টদের কাজ এক্সপার্ট দিয়ে করাই ভালো। এই নিন এক্সপার্ট প্লায়ার, এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, যন্ত্র অনেক মন্ত্র একটাই। এই ছিল একটার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট।